গত ক্লাসে আমি ডিসকাস করেছিলাম কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হৃদরক্ত সংবহনতন্ত্রের প্রথম অংশ, রক্তের ফার্স্ট পার্ট, যেখানে উপাদান আর উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ লোহিত রক্তকণিকা নিয়ে কিন্তু আলোচনা হয়ে গেছিলো। আজকে বলেছিলাম শ্বেতরক্তকণিকা শুরু করব, তবে লোহিত রক্তকণিকা ও শ্বেতরক্তকণিকার মাঝে একটা বিশেষ উপাদান নিয়ে আমাদের আলোচনা করে নেওয়া প্রয়োজন, যেটা হচ্ছে হিমোগ্লোবিন। নেক্সট প্রত্যেকে হেডিং করো হিমোগ্লোবিন। আজকের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হিমোগ্লোবিন। দেখো হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হলো খুব গুরুত্বপূর্ণ একটি শ্বাসরঞ্জক, যা কোথায় বর্তমান, কোথায় থাকে। দেখো জাস্ট লিখে নাও। হ্যাঁ, অবস্থান বলে নোট ডাউন করো। অবস্থান দুরকমভাবে লিখব, একটি মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, একটি অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে। নোট ডাউন করো, মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ মানুষদের বা উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে থাকে আরবিসিতে বা লোহিত রক্তকণিকায়। ওকে, আর অমেরুদণ্ডী প্রাণীর কোথায় বর্তমান? অমেরুদণ্ডী প্রাণীর কোথায় বর্তমান বলা যাবে? রক্ত রসে বর্তমান, রক্ত রসে বর্তমান। এবার যেটা প্রথমেই ডিসকাস করলাম, এই হিমোগ্লোবিন হচ্ছে ওয়ান টাইপ অফ শ্বাসরঞ্জক। এই শ্বাসরঞ্জক বলতে এর কাজ কি? এর কাজ কি কি মনে হয়? এই শ্বাসরঞ্জকের কাজ কি? দেখো আমি আগের দিনই বলেছিলাম যে লোহিত রক্তকণিকা বা আরবিসি, আরবিসি কি করে? আরবিসি হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এই পরিবহন করে তো বুঝলাম, এই পরিবহন করে কার মাধ্যমে? পরিবহন করে হিমোগ্লোবিনের মাধ্যমে। জাস্ট লিখে রাখো, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। ওকে, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা জানার দরকার, এটা যে প্রশ্ন সব থেকে বেশি আছে, পরিমাণ বা অ্যামাউন্ট। এই হিমোগ্লোবিনের পরিমাণ কীরকম বা কত থাকা উচিত? আমাদের বিভিন্ন শরীরের প্রবলেমের কারণে হিমোগ্লোবিনের মাত্রা কম বেশি হয়, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এর মাত্রা বের করি। এর মাত্রা কত লিখে নাও। পুরুষদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে আলাদা করে লিখবে। প্রথমে লেখো পুরুষ দেহ, তারপর লেখো, নিচে লেখো স্ত্রী দেহ। পুরুষদের ক্ষেত্রে কত লিখে নাও, 14.5 গ্রাম প্রতি 100 ml ব্লাড, 100 ml রক্তে। তাহলে প্রতি 100 ml রক্তে 14.5 গ্রাম। আর স্ত্রীদের ক্ষেত্রে তুলনামূলক কম, 13.5 গ্রাম প্রতি 100 ml রক্ত। ওকে, পরিমাণ নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট যেটা জানার দরকার সেটা হচ্ছে কম্পোজিশন বা উপাদান। কম্পোজিশন বা উপাদান, তাহলে দেখো এই উপাদান বলতে কি, ভালো করে শোনো। এই হিমোগ্লোবিন নামটার মধ্যে কিন্তু এর উপাদান লুকিয়ে আছে। তাহলে কি? হিমোগ্লোবিন অর্থাৎ লৌহ দুটো জিনিস নিয়ে গঠিত। ফার্স্ট হিম, আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গ্লোবিন। এই দু প্রকার বিশেষ পদার্থ বা বিশেষ যৌগ নিয়ে কিন্তু গঠিত। এই হিম, হিম যাকে স্পেলিং কি, HAEM। এই হিম মানে কি? হিম হচ্ছে লৌহ ঘটিত পদার্থ। লিখে নাও, লৌহ ঘটিত পদার্থ। ওকে, যেটা কতটা থাকে? যেটা থাকে 4%। পার্সেন্টেজগুলো কিন্তু আমার জেনে নেওয়া দরকার, 4%। আর এরপরে গ্লোবিন কি? গ্লোবিন হলো এক প্রকার সরল প্রোটিন। গ্লোবিন হলো এক প্রকার সরল প্রোটিন। কত পার্সেন্ট থাকে? 96% বর্তমান। তাহলে এই হিম ও গ্লোবিন নিয়েই কিন্তু হিমোগ্লোবিন গড়ে ওঠে। হ্যাঁ কি না? চলো, কাজ আমরা বলেই দিয়েছি যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্যাট ইজ হিমোগ্লোবিনোমিটার। নোট ডাউন করো, হিমোগ্লোবিনোমিটার। হিমোগ্লোবিনোমিটার, এই হিমোগ্লোবিনোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিনের সংখ্যা পরিমাপ করা হয়। লিখে নাও, যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাপ করা হয়। আমার হাতের লেখা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কি জানাবে। যে যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাপ করা হয়। ওকে, নোট ডাউন করেছো? এবার একটা জিনিস কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, যে 1 গ্রাম হিমোগ্লোবিন, আমরা জানি যে হিমোগ্লোবিন তো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, অক্সিজেনটা গুরুত্বপূর্ণ উপাদান তার মধ্যে। এর মধ্যে এই যে 1 গ্রাম হিমোগ্লোবিন, 1 গ্রাম হিমোগ্লোবিন কতটা অক্সিজেন পরিবহন করতে সক্ষম বলতে পারবে? যারা আমার কাছে আগেও পড়েছো তারা কিন্তু এই তথ্যটা আমি তাদেরকে দিয়েছি। ভেরি গুড, 1.34 ml অক্সিজেন পরিবহনে সক্ষম, পরিবহনে সক্ষম।
দেখো যারা প্রথম দেখছো কিছু না, ডেলির পড়া ডেলি করে রাখো, দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। হচ্ছে এই গেল আমার হিমোগ্লোবিন নিয়ে বিভিন্ন তথ্য। তাহলে দেখো আগের দিন আমি লোহিত রক্তকণিকা পড়িয়েছি, আজকে এটা নিয়ে ফার্স্ট হিমোগ্লোবিন করালাম। নেক্সট এবার সবথেকে গুরুত্বপূর্ণ আজকের ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। নেক্সট হেডিং করো শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। একটা জিনিস বলে দিই, যদি কারোর দেখতে অসুবিধা হয় বা কোনো ব্যাপার, আমি যে কপিতে লিখছি, আমি এর ছবি তুলে পিডিএফ বানিয়ে না হয় তোমাদের দিয়ে দিতে পারি, তোমরা এটাকে প্রিন্ট আউট করতে পারো বা দেখে খাতায় নোট ডাউন করতে পারো, তাতে কী হয় পড়া বা মুখস্থ করতে সুবিধা হবে। এই অপশানটা তোমাদের কাছে অ্যাভেলেবেল, তোমরা আমাকে জানালে আমি তাহলে সেই অনুযায়ী প্রোভাইড করবো। ওকে, চলো। শ্বেত রক্তকণিকা, যেমন লোহিত রক্তকণিকায় পয়েন্ট করেছিলাম, শ্বেত রক্তকণিকায় একইভাবে করব। ফার্স্ট পয়েন্ট কি? আকার। তাহলে শ্বেত রক্তকণিকার আকার কীরকম কে বলতে পারে? বলা উচিত অনিয়তাকার, অর্থাৎ শ্বেত রক্তকণিকার প্রপার কোনো আকার নেই, অর্থাৎ এটি আকৃতিবিহীন। নোট ডাউন করবে, অনিয়তাকার। ওকে, নেক্সট আয়তন অর্থাৎ সাইজ। এখানে আয়তন বলতে আমরা ভলিউম বলতে বলি না, আয়তন বলতে সাইজ বলি। সাইজ কতটা বলা যাবে? লিখে নাও, এর গড় ব্যাস 8 থেকে 18 মাইক্রোমিটার। দেখো এই চিহ্নটাকে মিউ বলা হয়, এই ইউ লিখে এইটা বাড়িয়ে দেবে, দ্যাট ইজ মিউ। আগের দিনই বলেছিলাম এই চিহ্নটাকে মিউ বলা হয়। মিউ এর সঙ্গে এম মানে মাইক্রোমিটার, বা এটাকে বলতে পারি আমরা মাইক্রনও বলা যায়, ঠিক আছে। গড় ব্যাস 8 থেকে 18 মাইক্রোমিটার বা মাইক্রন, কোনো অসুবিধা নেই। এরপর যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে খুব আসে, সংখ্যা। যেমন আমরা আরবিসির সংখ্যাও পড়েছিলাম, ডাব্লিউবিসির সংখ্যা পড়তে হবে। এর সংখ্যা কত লিখে নাও, মানে নারী পুরুষ 6000 থেকে 8000 প্রতি কি হবে? প্রতি মাইক্রোলিটার রক্ত, প্রতি 1 মাইক্রোলিটার রক্ত। ওকে, এরপরে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য আসে, যে এটা তো ডাব্লিউবিসির সংখ্যা, আরবিসির সংখ্যা আমরা জানি, তাহলে আরবিসি ইস টু ডাব্লিউবিসির সংখ্যা কত? আরবিসি ও ডাব্লিউবিসি অনুপাত কত? 7000:1, 7000:1। এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখা দরকার যে আরবিসি ও 7000, যদি কোনো ক্ষেত্রে আমি 700 বলে থাকি সেটা ভুল, বা লিখতে তোমাদের কোনো ক্ষেত্রে সমস্যা হয়েছিল। আরবিসি ও ডাব্লিউবিসি সংখ্যার অনুপাত 7000:1, ঠিক আছে, মনে রাখতে হবে। হচ্ছে, চলো এই যে পেলাম আমরা যে আকার, আয়তন, সংখ্যা। এর পরবর্তী ক্ষেত্রে যে পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। কারণ আরবিসির কোনো শ্রেণীবিন্যাস ছিল না, কিন্তু ডাব্লিউবিসির শ্রেণীবিন্যাস আছে, আর শ্রেণীবিন্যাসের ওপর কিন্তু সবথেকে বেশি কোশ্চেন আসে। হচ্ছে, চলো নেক্সট। আশা করবো অতটা প্রত্যেকে নোট ডাউন করেছো। চলো নেক্সট হেডিং করো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশান। দেখো আমি প্রত্যেক ক্ষেত্রে বলি যে আমি ক্লাসিফিকেশান ছক করেই নোট ডাউন করতে পছন্দ করি। তো মাঝখানে, খাতার মাঝখানে একদম নোট ডাউন করো ডাব্লিউবিসি। ওকে, ডাব্লিউবিসিকে আবার দুটো ভাগে ভাগ করো, কি? একদিকে নোট ডাউন করো দানাবিহীন, আর একদিকে নোট ডাউন করো দানাযুক্ত বা দানাদার। ওকে, একটা দিকে নোট ডাউন করো দানাবিহীন, একটা দিকে নোট ডাউন করবে দানাদার। কাকে দানাবিহীন? এই দানাবিহীনকে ইংলিশে কি বলা হয় বলতে পারবে? অ্যাগ্রানুলোসাইট। একটু ইংলিশটা লিখে নাও, অ্যাগ্রানুলোসাইট। একটু ইংলিশটা একটু লিখে রাখা দরকার, যদিও পরীক্ষায় বাংলাতেই তো হয় আমাদের। আর এখানে নোট ডাউন করো গ্রানুলোসাইট। এবার বলা উচিত এই অ্যাগ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট বা দানাবিহীন ও দানাদার, এদেরকে আবার কটা ভাগে ভাগ করা যায়? দানাবিহীনকে কটা ভাগ করা যায়? দানাবিহীনকে ভাগ করা যায় দুটো। কি কি বলতে পারবে? কে বলতে পারে? লিখে নাও, মোনোসাইট আর এখানে লিম্ফোসাইট।
লিম্ফোসাইট। নোট ডাউন করেছো? একইভাবে দানাদার একে ভাগ করা যায় তিনটি ভাবে। কি কি? নিউট্রোফিল, নিউট্রোফিল, তারপরে বেসোফিল, বেসোফিল, আর 3 নম্বর নোট ডাউন করবে ইউসিনোফিল, ইউসিনোফিল। ওকে, নোট ডাউন করেছো? দেখো এই যে 5টা লিখলাম, এই 5টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা 5টাকে বক্স করো, এই 5টার উপর কিন্তু কোশ্চেন আমাদের আসে। কি কি? মোনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। লিখেছো প্রত্যেকে? দেখো এই পাঁচটা কিন্তু আমাদের পরপর পড়ে যেতে হবে। প্রথমেই যেটা 5টা যেটা পড়া দরকার, আমি আর স্পেসিফিকে আলাদা করে লেখাচ্ছি না, আমি এর তলাতেই ছোট ছোট করে নোট ডাউন করবো, তোমাদের লিখে নিতে হবে। প্রথম যেটা গুরুত্বপূর্ণ, এদের আয়তন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেখাবো, সেটা হচ্ছে আয়তন। তোমরা মাথায় রাখবে মোনোসাইটের আয়তন কত, লিখে নাও 7 থেকে 16 মাইক্রোমিটার। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট যেটা জানার দরকার, নেক্সট পয়েন্ট যেটা লেখাবো সেটা হচ্ছে সংখ্যা। এর সংখ্যা কত? এর সংখ্যা হচ্ছে 300 থেকে 600টি প্রতি মাইক্রোলিটার রক্ত। এবার যেটা গুরুত্বপূর্ণ, মোনোসাইটের কাজ কি? কে বলতে পারে? মোনোসাইটের কাজ, মোনোসাইটের কাজ হলো, ভেরি গুড, আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস। আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস। নোট ডাউন করেছো? চলো এরপরে চলে এসো লিম্ফোসাইট। লিম্ফোসাইট কতগুলো থাকে, মানে আয়তন কত? লিখে নাও 12 থেকে 18 মাইক্রোমিটার। ওকে, এর সংখ্যা কত? সংখ্যা থাকে প্রায় 1500 থেকে 4000টি প্রতি মাইক্রোলিটার রক্ত। লিম্ফোসাইটের কাজ কি? খুব গুরুত্বপূর্ণ, অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ আক্রমণ প্রতিরোধ করে। নোট ডাউন করো, অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। দেখো যেটাই লেখাচ্ছি বা যেটাই হচ্ছে, সবে স্টার্ট হয়েছে, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিনে করে রাখো, পড়াতে চাপ হবে না, নাহলে কিন্তু অনেকটাই প্রেশার পড়ে যাবে। চলো নিউট্রোফিল। নিউট্রোফিলের আয়তন কত? 10 থেকে 15 মাইক্রোমিটার। একটু ছোটো ছোটো করে লিখবে। সংখ্যা কত? সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 3000 থেকে 6000। ওকে, নিউট্রোফিলের কাজ কি? জাস্ট একই মোনোসাইট, আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা। রোগ জীবাণু ধ্বংস করা। আমার হাতের লেখা বুঝতে না পারলে জানিও, কিন্তু বড্ড ছোট করে লিখছি, একটু দেখে নিও। ধ্বংস করা হয়েছে। এরপর চলেছে বেসোফিল। বেসোফিলের আয়তন কত? লিখে নাও 9 থেকে 10 মাইক্রোমিটার। ওকে, এর সংখ্যা কত? এর সংখ্যা হচ্ছে 10 থেকে 400টি। ওকে, কোনো অসুবিধা নেই। বেসোফিলের কাজ কি? বেসোফিলের কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে, কে বলতে পারে? বেসোফিল, হ্যাঁ, হেপারিন নিঃসরণ করার পর কি করে? হেপারিনের কাজ কি? লিখে দাও। রক্ততঞ্চন সাহায্য করে না, প্রতিরোধ করে, প্রতিরোধ করে। লিখে রাখো, হেপারিন ক্ষরণ করে রক্ততঞ্চন প্রতিরোধ করে। হেপারিন ক্ষরণ করে রক্ততঞ্চন প্রতিরোধ করে। দেখো প্রত্যেকটা ক্ষরণ বস্তু কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো লাস্ট হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল কি? ইউসিনোফিলের আয়তন কত? 10 থেকে 14 মাইক্রোমিটার। ইউসিনোফিলের সংখ্যা কত? 150 থেকে 300টি প্রতি মাইক্রোলিটার রক্ত। এর কাজ কি? এও কিন্তু বিশেষ একটা বস্তু ক্ষরণ করে, বলতে পারবে? হিস্টামিন ক্ষরণ করে। হ্যাঁ, হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। অ্যালার্জি প্রতিরোধ করে। দেখো নোট ডাউন করেছো প্রত্যেকে? দেখো তোমরা স্ক্রিনে যেটুকুই দেখতে পাচ্ছ, এটুকুই কিন্তু ডাব্লিউবিসির একটা এসেন্সিয়াল নোট, যেখানে কিন্তু প্রত্যেকটা ডাব্লিউবিসির যে 5টা ভাগ, সেই 5টা ভাগের কিন্তু পরপর করে দেওয়া আছে। হচ্ছে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। চলো, আশা করি লিখতে পেরেছো, লিখে নিও কিন্তু। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হেডিং করো যে উৎপত্তি। চলো নেক্সট পয়েন্ট নোট ডাউন করবে, উৎপত্তি। কার উৎপত্তি? শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির উৎপত্তি। উৎপত্তি কোথা থেকে উৎপত্তি লাভ করে?
দেখো তিনটে জায়গা থেকে এটা উৎপত্তি লাভ করে। কোথায়? ফার্স্ট অস্থিমজ্জা, অস্থিমজ্জা। 2 নম্বর লসিকাগ্রন্থি, 2 নম্বর লসিকাগ্রন্থি। 3 নম্বর প্লিহা। ওকে, এই তিনটে জায়গা থেকে কিন্তু ডাব্লিউবিসি, যে কোনো ডাব্লিউবিসি, যে 5 প্রকার যে ডাব্লিউবিসি লিখলাম, এরা প্রত্যেকে কিন্তু উৎপত্তি লাভ করে। হচ্ছে, কোনো অসুবিধা থাকলে বা কোনো সমস্যা থাকলে বলবে, সমস্যা থাকলে বলবে আমাকে, অসুবিধা নেই। নেক্সট যেটা জানার দরকার, আয়ু বা জীবনীকাল, স্প্যান অফ লাইফ, জীবনকাল বা স্প্যান অফ লাইফ বা আয়ু। যেমন আরবিসির ক্ষেত্রে আয়ু কত ছিল? 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ু কত? 2 থেকে 15 দিন, 2 থেকে 15 দিন। তাহলে এই ব্যাপারটা বা এটা একটু বিতর্ক ব্যাপার। বিতর্ক বলতে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, তবে এটা এভারেজ 4-5 দিন বাঁচতে পারে কোনো ডাব্লিউবিসি সাধারণভাবে। হচ্ছে, আশা করি কোনো সমস্যা নেই। চলো তাহলে এতটা পর্যন্ত যেটা বললাম, এটা কি? এটা তোমার ডাব্লিউবিসির বিভিন্নভাবে আলোচনা। এবার যদি তোমার বলা কাজ কি, দেখো এই যে আগের যে 5টা পয়েন্ট লিখলাম, মানে 5টা ভাগ লিখলাম, প্রত্যেকটা ভাগের দেখো লাস্ট পয়েন্টটাই তার ফাংশন বা কাজ, হ্যাঁ কি না? তাহলে এই 5টা যে কাজ, এই 5টা কাজই সম্মিলিতভাবে ডাব্লিউবিসির কিন্তু কাজ। ওকে, সম্মিলিতভাবে ডাব্লিউবিসির কাজ, অসুবিধা নেই। চলো তাহলে এরপরে তোমরা হেডিং করবে, খুব গুরুত্বপূর্ণ, আমাদের রক্তকণিকা 3 নম্বর ভাগ, দ্যাট ইজ অনুচক্রিকা। অনুচক্রিকা, যাকে আরেকটা নামে বলা হয় থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট, যাকে ইংলিশে বলি প্লেটলেটস। বিভিন্ন রোগের ক্ষেত্রে এই প্লেটলেটসের সংখ্যা উত্থান পতন হয় বা কমে বাড়ে, যার উপর কিন্তু আমাদের শরীরের অস্বাভাবিকতা ডিপেন্ড করে। যেমন ডেঙ্গুতে প্লেটলেটসের পরিমাণ খুব কমে যায়, যাতে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। হচ্ছে, চলো অনুচক্রিকার ক্ষেত্রে যেটা প্রথমেই জানার দরকার, একইভাবে আকার। অনুচক্রিকার আকার কেমন কেউ বলতে পারবে? বলা উচিত। গোলাকার বা ডিম্বাকার, বা কোনো ক্ষেত্রে চাকতি সদৃশ হতে পারে, অনেকটা আরবিসির মতো। লিখে নাও, গোলাকার, ডিম্বাকার, ডিম্বাকার বা বেম সদৃশ্য। বেম বলতে চাকতি, বেম সদৃশ্য। ওকে, আয়তন, আয়তন কত? 2 লাখ। আয়তন কত? আয়তন লাখে কি করে হবে? মানে আয়তন বলতে কত? আয়তন তো মাইক্রোমিটারে হয়। 2.5 মাইক্রোমিটার। ব্যাকে লিখে নাও গড় ব্যাস। গড় ব্যাস কমতেও পারে বাড়তেও পারে, এভারেজ 2.5 মাইক্রোমিটার। নেক্সট সংখ্যা, নেক্সট সংখ্যা, সংখ্যা কত বলা যাবে? লিখে রাখো, 2.5 লাখ থেকে 5 লাখ। 2.5 লাখ টু 5 লাখ, লাখ প্রতি মাইক্রোলিটার রক্ত। এটা কিন্তু মনে রাখো, প্রতি মাইক্রোলিটার রক্ত। সবসময় আমরা কোনো কিছু ক্যালকুলেট যখন করবো বা কিছু দেখবো, তখন প্রতি মাইক্রোলিটার রক্ত। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো এরপর যেটা জানার দরকার, উৎপত্তি বা অরিজিন। কোন জায়গা থেকে অনুচক্রিকা উৎপত্তি লাভ করে বলতে পারবে? ভেরি গুড, সুন্দর সুন্দর, নোট ডাউন করো। লাল অস্থিমজ্জার, লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ, মজ্জার মেগা ক্যারিওসাইট, এই নামটা কিন্তু মনে রাখতে হবে, মেগা ক্যারিওসাইট কোষ, মেগা ক্যারিওসাইট কোষ। ওকে, নেক্সট জানার দরকার জীবনীকাল বা আয়ু। দেখি কে বলতে পারে জীবনীকাল বা আয়ু। এর গড় আয়ু, গড় আয়ু বা গড় যেটাকে বলতে পারি স্প্যান অফ, এভারেজ স্প্যান অফ লাইফ 3 দিন। ওকে, চলো নেক্সট যেটা লাস্ট, যেটা গুরুত্বপূর্ণ কাজ, এর ফাংশন, অনুচক্রিকার ফাংশন। এর ফাংশন কি? অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা। নোট ডাউন করো, রক্ত তঞ্চনে সাহায্য করা। ওকে, কীভাবে রক্ত সাহায্য করে সেটা কিন্তু একটা প্রসেস আছে, এটা একটু ছোটো করে বলে রাখি। এই রক্তঞ্চন কথাটাকে বক্সের মধ্যে রাখো, জাস্ট কয়েকটা পয়েন্ট লিখে নাও যেগুলো সাহায্য করে রক্ততঞ্চনে অনুচক্রিকা ছাড়াও। কী কী সাহায্য করে? প্রথমেই সাহায্য করে ক্যালসিয়াম আয়ন, খুব গুরুত্বপূর্ণ।
তারপরে কে সাহায্য করে? তারপরে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন, ওকে। তারপরে সাহায্য করবে কে? তারপরে সাহায্য করে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন, ওকে। এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু প্রসেসটা বলে তোমাদের লেখার দরকার নেই, শুনে রাখো যে আমাদের যখন কোনো শরীরে আঘাত লাগে কোনো অংশে, সেখান থেকে ব্লাড বেরোয়, হ্যাঁ কি না, বা সেখান থেকে রক্ত বেরোয়। আমি যদি কোনো কিছু ট্রিটমেন্ট নাও করি, কিছুক্ষণ জাস্ট দেখি বা কিছুক্ষণ জাস্ট কোনো কিছু ট্রিটমেন্ট না করে জাস্ট লক্ষ্য রাখি, তাহলে দেখব একটা টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু সেই রক্তটা সঞ্চিত হয়ে যাচ্ছে, কোনো কিছু মেডিসিন বা কোনো কিছু অ্যাপ্লাই যদি নাও করি। ডিপেন্ড করে অবশ্যই কতটা ইনজুরি হয়েছে তার উপর, তবে অটোমেটিক্যালি রক্তটা তঞ্চিত হয়ে যায়। এই তঞ্চিত হয়ে যাওয়ার জন্য এই অনুচক্রিকার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। কীভাবে? আমাদের শরীরে ক্যালসিয়াম আয়ন রক্তের মধ্যে উপস্থিত, যখন আমি উপাদান বলেছিলাম তখন আমি জানিয়েছিলাম ক্যালসিয়াম আয়ন থাকেই। এই অনুচক্র যখন ধাক্কা লাগে বা কোনো আঘাত লাগে, অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন খরিত হয়, ওকে। মনে থাকবে, এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে একসঙ্গে মিলে গিয়ে কি উৎপন্ন করে? থ্রম্বিন উৎপন্ন করে। থ্রম্বিন একটি বিশেষ যৌগ। সেই থ্রম্বিন আর পরবর্তী ক্ষেত্রে ফাইব্রিনোজেনের সঙ্গে বিশেষ বিক্রিয়া হয়ে উৎপন্ন হয় কি? ফাইব্রিন। বুঝতে পারলে? এই ফাইব্রিন একটা জেলির মতো অংশ বিশেষ, যে ফাইব্রিনটা কাটা বা আঘাতপ্রাপ্ত স্থানের ওপর আটকে যায়, আটকে গিয়ে রক্তকে কী করে? রক্তকে প্রতিরোধ করে। কোনো অসুবিধা নেই, রক্তকে প্রতিরোধ করে মানে রক্ত তঞ্চনটাকে রোধ করে দেয়, রক্তকে আর বেরোতে দেয় না। অসুবিধা নেই আশা করি। এরপর যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে একটা পয়েন্ট রক্ততঞ্চন বলে, তার আন্ডারে কিছু ছোটো ছোটো তথ্য বলবো, একটু লিখে নিও। একটা ছোট্ট করে পয়েন্ট হেডিং করো যে রক্ততঞ্চন, ব্লাড ক্লটিং, এর আওতায় কিছু ছোটো ছোটো পয়েন্ট আছে, একটু নোট ডাউন করে নাও। রক্ততঞ্চনের পদ্ধতিটা বুঝতে পারলে যে প্রথমে কোনো ধাক্কা লাগতে হয় বা আঘাত পেতে হবে, আঘাত পেলে প্লেটলেটস বা অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন বেরোবে, সেই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে প্রথম থ্রম্বিন তৈরি করবে, সেই থ্রম্বিনটা ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফাইব্রিন উৎপন্ন করবে। এই ফাইব্রিনটাই কি করে? রক্তটা সঞ্চিত করে দেয়, হ্যাঁ কি না? এরপরে একটা জিনিস পয়েন্ট নোট ডাউন করো, সিরাম। এই সিরাম কি বলতে পারবে? বলা উচিত। কোনটাকে সিরাম বলি? হলুদ রঙের যে একদমই তাই। আমরা রক্ত তঞ্চিত দেখতে পাচ্ছি, রক্ত তঞ্চিত হয়ে গেছে। তঞ্চিত হওয়ার পরে একটা হলুদ হালকা হরিদ্রাব স্বচ্ছ তরল কিন্তু আঘাতপ্রাপ্ত স্থান থেকে নির্গত হচ্ছে, তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় সিরাম। জাস্ট নোট ডাউন করো। রক্ত জমাট বাঁধার পর আঘাতপ্রাপ্ত স্থান থেকে, কারো দেখতে অসুবিধা হলে বা নেটওয়ার্ক খারাপ থাকলে একটু বলবে, আঘাতপ্রাপ্ত স্থান থেকে যে হরিদ্রাব বা হলুদ বর্ণের তরল নিঃসৃত হয়, তাই কি বলা হয়? তাকে বলা হয় সিরাম। কোনো অসুবিধা হলে বলবে আমাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এরপরে আর দুটো পয়েন্ট আমাদের জেনে নেওয়া দরকার, একটা বিটি, একটা সিটি। বিটি বলতে কি? বিটি বলতে, যাকে ফুল ফর্ম লিখে রাখো, ব্লিডিং টাইম। ব্লিডিং টাইম কাকে বলে? বিটি। কাকে বলে বিটি? ভালো করে শুনবে। রক্তক্ষরণ শুরু হওয়া থেকে রক্তক্ষরণ বন্ধ হওয়া পর্যন্ত সময়কালকে বলা হয় ব্লিডিং টাইম, ওকে। এই ব্লিডিং টাইমটা কত? 1 থেকে 4 মিনিট। তাহলে ভালো করে শুনে নাও যে রক্তক্ষরণ শুরু হওয়া থেকে রক্তক্ষরণ বন্ধ হওয়া সময়টাকে বলা হয় ব্লিডিং টাইম। এরপর একটা জিনিস যেটা জানার দরকার, সিটি। সিটির ফুল ফর্ম কি? সিটি হচ্ছে ক্লটিং টাইম। CLOTTING, ক্লটিং টাইম। এই ক্লটিং টাইম বলতে কি? ভালো করে শুনবে। কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ শুরু থেকে রক্ত তঞ্চিত হওয়ার সময়কালকে বলা হয় সিটি বা ক্লটিং টাইম। এটা কত? 2 থেকে 8 মিনিট। এই ইনফরমেশানগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব উপকারী হচ্ছে, হ্যাঁ কি না? বলো প্রত্যেকে, কোনো সমস্যা নেই? চলো নেক্সট যেটা জানার দরকার আমাদের, লিখে রাখো। এই আমরা মোটামুটি রক্ত কণিকার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস পড়ে ফেললাম। এরপরে আমাদের যেটা জানার দরকার যে এর যে সংখ্যা বা এর বিভিন্ন অস্বাভাবিকতার দরুন আমাদের শরীরে কি কি অস্বাভাবিকতা বা কি কি প্রবলেম ক্রিয়েট হয়,
চলো, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হেডিং করো কিছু বিশেষ অস্বাভাবিকতা। কিছু বিশেষ অস্বাভাবিকতা। কিছু বিশেষ অস্বাভাবিকতা। এই পয়েন্টগুলো কিন্তু 1 2 3 4 করে লেখো, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট দেখো, পলিসাইথিমিয়া। পলিসাইথিমিয়া ভালো করে নোট ডাউন করবে, স্পেলিং যেন ভুল না হয়। পলিসাইথিমিয়া কাকে বলে? পলিসাইথিমিয়া বলা যাবে? কাকে বলতে পারি পলিসাইথিমিয়া? রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে সেটাকে পলিসাইথেমিয়া বলা হয়। কার সংখ্যা? কার সংখ্যা শুনতে পেলাম না। আরবিসির সংখ্যা। আরবিসির সংখ্যা, একদমই তাই। নোট ডাউন করো, আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাওয়া। জাস্ট এইটুকু লিখে রাখো, আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাওয়া। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? বাকিরা শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছিল না। একটু হয়তো কিছু বলছিলামই না। যাই হোক, তো পলিসাইথিমিয়া মানে আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাওয়া। এবার যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, যে কোন কোন রোগে এই ঘটনা ঘটতে পারে বলা যাবে? কোন কোন রোগে এই ঘটনা ঘটে? লিখে রাখো, কলেরা। কলেরা, ওকে? কলেরায় কিন্তু এই আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায়। একটা জিনিস দেখো, স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়াটাও যেমন সমস্যার, স্বাভাবিকের থেকে কমে যাওয়াটাও কিন্তু সমস্যার হচ্ছে। চলো 2 নম্বর, অলিগোসাইথিমিয়া। অলিগোসাইথিমিয়া কাকে বলে? আরবিসির সংখ্যা কমে গেলে। আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়া। লিখে নাও, আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়া। স্বাভাবিকের থেকে কমে যাওয়া, ওকে? কোন রোগে এটা হয় এটা কিন্তু জানা উচিত। কোন রোগে? অ্যানিমিয়া। অ্যানিমিয়া বা যেটাকে রক্তাল্পতা বলি আমরা, অ্যানিমিয়া, যাকে বাংলায় আমরা রক্তাল্পতা বলি। হয়েছে? চলো 3 নম্বর। 3 নম্বর নোট ডাউন করো, যে লিউকোসাইথিমিয়া। লিউকোসাইথিমিয়া, এই লিউকোসাইথিমিয়াটা কি? দেখো, লিউকো কথাটা যেখানে ইনভলভ থাকবে, এটা মনে করবে যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা জড়িত। লিউকোসাইথিমিয়া কি? স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়া। লিখে নাও, ডাব্লিউবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়া। স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়া। বলতে পারবে কোন রোগে এটা হয়? ব্লাড ক্যান্সার। না, একদম না। না, ব্লাড ক্যান্সারে হয় না। ব্লাড ক্যান্সারে হয় লিউকিমিয়া, যেটায় ডাব্লিউবিসির সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পায়, অত্যাধিক হারে, তখন লিউকিমিয়া বলে। এটা হয় ব্লাড ক্যান্সারে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হুপিং কাশি, নিউমোনিয়া। নোট ডাউন করো, হুপিং কাশি, নিউমোনিয়া। হুপিং কাশি, নিউমোনিয়া, এই সমস্ত রোগে ডাব্লিউবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায়। এবার 4 নম্বর যেটা নোট ডাউন করবে, যে লিউকিমিয়া, এটা হচ্ছে লিউকোসাইথিমিয়া, একে হচ্ছে লিউকিমিয়া। লিউকিমিয়া, এই লিউকিমিয়া কি? যখন নোট ডাউন করবে, যখন ডাব্লিউবিসির সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পায়। যখন ডাব্লিউবিসির সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পায়, এর ফলে আরবিসি ও ডাব্লিউবিসির অনুপাত প্রায় সমানের দিকে চলে যায়, অত্যাধিক হারে বৃদ্ধি পায়। যেটা কিসের ক্ষেত্রে? নোট ডাউন করে নাও, ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারে কিন্তু এরকম স্থিতি লক্ষ্য করা যায়, যাতে ডাব্লিউবিসির সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পায়। হচ্ছে? এটা এটা এই দুটোর মধ্যে একটু ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আসে। চলো 5 নম্বর নোট ডাউন করবে, লিউকোপিনিয়া। লিউকোপিনিয়া, লিউকোপিনিয়া কাকে বলে? ডাব্লিউবিসির সংখ্যা কমে যাওয়া। জাস্ট লিখে নাও, ডাব্লিউবিসির সংখ্যা কমে যাওয়া। এটা এর কোনো বিশেষ কিন্তু রোগ নেই, সংখ্যা
কমে যাওয়া। ওকে, 6 নম্বর থ্রম্বোসাইটোসিস। দেখো থ্রম্বো কথাটাই কার সঙ্গে জড়িত? থ্রম্বো কথাটা কার সঙ্গে জড়িত? অনুচক্রিকার সঙ্গে জড়িত। ভালো করে মনে রাখবে, থ্রম্বো মানেই কিন্তু সেটা হচ্ছে অনুচক্রিকার বেড়ে যাওয়া কমে যাওয়া। তাহলে থ্রম্বোসাইটোসিস মানে কি? অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাওয়া। লিখে নাও, অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধি পাওয়া, অনুচক্রিকার সংখ্যা বেড়ে যাওয়া। হচ্ছে 7 নম্বর, নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, থ্রম্বোসাইটোপিনিয়া। থ্রম্বোসাইটোপিনিয়া নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকে টুকে রাখো, টুকে রাখো। যাদের কাছে এরকম নোট আগে থেকে রেডি করা আছে জাস্ট একবার রিভাইজ করে নাও, শুনে নাও, শুনলেও কিন্তু কিছুটা মনে থাকে। থ্রম্বোসাইটোপিনিয়া এর মানে কি? অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়া। এর আর একটা কিন্তু নাম আছে, বলতে পারবে? পারপিউরা, ভেরি গুড। অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া, কমে যাওয়া। এর আর একটা স্পেশাল নাম আছে, লিখে নাও, যে পারপিউরা। আর হেমারেজ কি একই? না 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 না, সেটা জমাট বাঁধা। হেমারেজ মানে জমাট বাঁধা, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। পারপিউরা আর হেমারেজ আলাদা। হচ্ছে, তাহলে এই যে যেগুলো লেখালাম, ভালো করে শুনে নাও, এই যেগুলো লেখালাম এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার কমে যাওয়া বেড়ে যাওয়া সংক্রান্ত কিন্তু বিভিন্ন তথ্য, যার ওপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন তো আসেই। এগুলো আমাদের ডেলি লাইফেও বিভিন্ন রোগের ক্ষেত্রে একটু জেনে রাখা প্রয়োজন, যে কোন কোন রোগের রেসপেক্টে কী কী হতে পারে। হচ্ছে, নেক্সট একটা দেখো আমাদের জেনে রাখা দরকার, যেখান থেকে কোশ্চেন আসে। এতগুলো যে রোগ নিয়ে বললাম, এতগুলো অস্ত্রোপচার নিয়ে বললাম, তারপরে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া বলতে গিয়ে বাংলায় কি বলি? রক্তাল্পতা। এই অ্যানিমিয়ার কিন্তু বিশেষ কিছু ভাগ রয়েছে। ওকে, এই অ্যানিমিয়ার মোটামুটি 4-5টা ভাগ আমাদের পড়তে হয়, সেটা একটু নোট ডাউন করে না। আগের দিন বলেছিলাম যে অ্যানিমিয়ার ভাগগুলো আমি বলবো। দেখো, এই বছর আমি কিন্তু আগের বছরের থেকেও আরও ডিটেলসে তোমাদের কাছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স নিয়ে আসবো, যাতে কোনো কোশ্চেন যেন ছাড়া না হয়। ওকে, আমি তোমাদের গ্রুপে ফ্রন্ট পেজ ছবি পাঠাবো। 2টো বই একটু তোমাদের কিনতে হবে, একটা তপতি পাবলিকেশান, একটা সাঁতরা পাবলিকেশান, যে কোনো একটা হলেও হবে, যেখানে প্র্যাকটিস সেটগুলো অনেকগুলো আছে। তাহলে বুঝতে পারবে যে কীরকম টাইপের কোশ্চেন আমাদের কাছে আসা উচিত বা কীরকম টাইপের পড়া উচিত। ওকে, চলো নেক্সট হেডিং করো, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যানিমিয়া। দেখো, অ্যানিমিয়া যদি এমনি নর্মালি বলি, অ্যানিমিয়া কি তোমরা কি বলবে? অ্যানিমিয়া বললে আমরা কি বলবে? বলো, অ্যানিমিয়া বলতে আমরা কি বুঝি? যদি অ্যানিমিয়া বলে, হ্যাঁ রক্তাল্পতা বুঝলাম, কিন্তু অ্যানিমিয়াটা নর্মালি কি? আরবিসির সংখ্যা কমে যায়। হ্যাঁ, মানে অ্যানিমিয়া বলতে যে অস্বাভাবিকতায় বা যে রোগে আরবিসির সংখ্যা কমে যায় তাকে অ্যানিমিয়া বলি। এই অ্যানিমিয়ার কিন্তু বিশেষ কিছু প্রকারভেদ আছে। ফার্স্ট, 1 নম্বর, লিখে রাখো, সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া। দেখো, যারা ফিউচারে কোনো রেলওয়ের এক্সাম দিতে চাও বা কোনো পরীক্ষা দিতে চাও বা অন্য কোনো চর্চা করতে চাও, এই যে নোটগুলো থাকবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স, মানে বেশ কাজে লাগবে ফিউচারে। ওকে, চলো, সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল নিয়ে কীভাবে সৃষ্টি হয়? লিখে নাও, আরবিসির অত্যাধিক বিনাশের কারণে। লিখে নাও, আরবিসির অত্যাধিক বিনাশের কারণে। বিনাশের কারণে। তাহলে সিকল সেল অ্যানিমিয়া কি? যে অ্যানিমিয়া আরবিসির অত্যাধিক বিনাশের কারণে সৃষ্টি হয় তাকে সিকল সেল অ্যানিমিয়া বলে। ওকে, চলো নেক্সট, পার্নিসিয়াস অ্যানিমিয়া। নেক্সট নোট ডাউন করবে, পার্নিসিয়াস অ্যানিমিয়া কাকে বলে? এটা বলা উচিত। ভেরি গুড, সুন্দর সুন্দর। ভিটামিন B12 ও ফোলিক অ্যাসিড, ভিটামিন B12 ও ফোলিক অ্যাসিডের অভাবে, জাস্ট এইটুকু লিখে নাও, বাকিরা তোমরা বুঝে যাবে। অ্যাসিডের অভাবে যে অ্যানিমিয়া সৃষ্টি হয় তাকে বলা হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। হচ্ছে নেক্সট 3 নম্বর, হিমোলাইটিক অ্যানিমিয়া। একটু আমার সঙ্গে তাড়াতাড়ি নোট ডাউন করো, হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া কাকে বলে? কে বলতে পারে? হিমোলাইটিক অ্যানিমিয়া, বলো বলো বলো, বুঝতে পারলাম না। লোহার অভাবে না, লোহার, লোহার অভাবে বলতে পারো, বাট প্রপার ওয়েতে বলতে হলে বলতে পারি যে আরবিসির ভাঙনের ফলে,
আরবিসির ভাঙনের ফলে যে অ্যানিমিয়া সৃষ্টি হয়। ওকে, এবার একটা জিনিস এর সঙ্গে পয়েন্ট করে লেখা উচিত, দ্যাট ইজ হিমোলাইসিস। একটা ছোট করে পয়েন্ট লিখে নাও, হিমোলাইসিস। এই হিমোলাইসিস কি? হিমোলাইসিস একটা বিশেষ পয়েন্ট নোট ডাউন করো, যে আরবিসি যে ভেঙে যাচ্ছে না, এই আরবিসি ভেঙে যাওয়াটাকেই বলা হয় কি? হিমোলাইসিস। ওকে, লিখে রেখো আরবিসির ভাঙন। এই আরবিসির ফুলে গিয়ে ভেঙে যাওয়াটাকেই বলা হয় হিমোলাইসিস। ওকে, চলো 4 নম্বর নোট ডাউন করবে, অ্যাপ্লিস্টিক অ্যানিমিয়া। দেখো আমি এটুকু বলতে পারি, যাদের কঠিন মনে হচ্ছে 2বার রিডিং মারবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। এগুলো খুব কঠিন নয় যে একদম মনে রাখা যাবে না বা কিছু। তারপরে তো আমি প্রত্যেক 15 দিন ছাড়া মক টেস্ট নেবই অনলাইনে, দেখবে সমস্যা হবে না। অ্যাপ্লিস্টিক অ্যানিমিয়া, এখানে কী কারণে হয় এটা ভালো করে শোনো। কোনো লোহিতত্ব কণিকা কোথা থেকে উৎপন্ন লাভ করে পরিণত অবস্থায়? আগের দিন লিখিয়েছিলাম লাল অস্থিমজ্জা। এই লাল অস্থিমজ্জায় যদি কোনো কারণে ত্রুটি দেখা যায়, সেই লাল অস্থিমজ্জার ত্রুটির কারণে আরবিসি যদি উৎপাদন কমে যায়, তখন যে অ্যানিমিয়া হয় তাকে বলে অ্যাপ্লিস্টিক অ্যানিমিয়া। লিখে নাও, অস্থিমজ্জায় ত্রুটির কারণে আরবিসি উৎপাদন হ্রাস পেলে যে অস্বাভাবিকতার সৃষ্টি হয় বা যে অ্যানিমিয়ার সৃষ্টি হয়। হ্যাঁ কি না? কোনো অসুবিধা আছে? চলো লাস্ট যে টাইপটা আমাদের জানার দরকার, দ্যাট ইজ নর্মোসাইটিক অ্যানিমিয়া। দেখো এই নর্মোসাইটিক অ্যানিমিয়া কি? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, নোট ডাউন করো। অত্যাধিক রক্তপাতের ফলে, কোনো কারণে আঘাত বা দুর্ঘটনার ফলে কিন্তু এরকম দেখা যায়। অত্যাধিক রক্তপাতের ফলে লোহার অভাবে যে অ্যানিমিয়া সৃষ্টি হয় তাকে বলা হয় নর্মোসাইটিক অ্যানিমিয়া। তাহলে দেখো আমি আরবিসির যে অস্বাভাবিকতা অ্যানিমিয়া, সেই অ্যানিমিয়া নিয়ে কিন্তু আমি টোটাল পয়েন্ট নোট ডাউন করলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না বলবে আমাকে, কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে বলবে, খুব ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে দেখো আজকে আমি কি পড়ালাম। আজকে প্রথমে হিমোগ্লোবিন পড়লাম, ডাব্লিউবিসি, অনুচক্রিকার পর হচ্ছে 3 প্রকার কণিকার অভাবে বা এক্সট্রা হলে কি হয় তার অস্বাভাবিকতা পড়লাম। তারপরে অ্যানিমিয়ার শ্রেণীবিন্যাস পড়লাম। ওকে, চলো নেক্সট টপিক হেডিং করো আজকের, খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে রক্তের শ্রেণীবিভাগ। যেটাকে আমরা বলি যে ব্লাড গ্রুপ। ভালো করে শোনো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা বা বিভিন্ন চিকিৎসক বিজ্ঞানীরা এই সম্বন্ধে গবেষণার মাধ্যমে মোটামুটি 3 ধরনের পদ্ধতি আমাদের সামনে নিয়ে এসছে। 3 ধরনের পদ্ধতি। ফার্স্ট পদ্ধতির নাম কি? দ্যাট ইজ ABO পদ্ধতি, যেটা আমরা বেশি মাত্রায় প্রচলিত। 2 নম্বর পদ্ধতির নাম কি? 2 নম্বর পদ্ধতি হচ্ছে RH ফ্যাক্টর। হ্যাঁ কি না? থার্ড পদ্ধতির নাম কি? M&N ফ্যাক্টর। এই 3টে সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। তাহলে রক্তের শ্রেণীবিভাগের 3টে পদ্ধতি লক্ষ্য করা যায়, ABO পদ্ধতি, RH ফ্যাক্টর, MON ফ্যাক্টর। 3টে ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কোশ্চেন আসার জন্য, তবে সবথেকে বেশি ইনফরমেশন দিতে হয় ABO পদ্ধতিকে নিয়ে। হচ্ছে, চলো ফার্স্ট হেডিং করো 1 নম্বর ABO পদ্ধতি। এই ABO পদ্ধতি কি? ভালো করে শোনো। ভিয়েনার চিকিৎসক বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার, একটু নামটা মনে রাখো, যদিও কম্পিটিটিভ এক্সামের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র ইনফরমেশান দেওয়ার জন্য বলে দিচ্ছি। কার্ল ল্যান্ডস্টাইনার 1900 সালে এই পদ্ধতি সৃষ্টি করেন। এই পদ্ধতি সৃষ্টি করার আগে ইনি 2টো জিনিসের ওপর ভিত্তি করে এই পদ্ধতি আবিষ্কার করেন। কি জিনিস? ফার্স্ট নোট ডাউন করবে, অ্যাগ্লুটিনোজেন। নামগুলো একটু খটোমটো লাগতে পারে। অ্যাগ্লুটিনোজেন আর একটা হচ্ছে অ্যাগ্লুটিনিন। এই 2টো জিনিস যেটা মানুষের রক্তে পাওয়া যায়, এই 2টো জিনিসের উপস্থিতি অনুযায়ী
রক্তকে 4টে ভাগে ভাগ করে। ওকে, তার আগে আমাকে জেনে নেওয়া দরকার অ্যাগ্লুটিনোজেন কোথায় পাওয়া যায়, বলতে পারবে? অ্যাগ্লুটিনোজেন কোথায় পাওয়া যায়? অ্যাগ্লুটিনোজেন পাওয়া যায় আরবিসির কোষ পর্দায়। নোট ডাউন করো, আরবিসির কোষ পর্দায়। ওকে, আর অ্যাগ্লুটিনিন কোথায় পাওয়া যায়? অ্যাগ্লুটিনিন পাওয়া যায় রক্ত রসে। ওকে, অ্যাগ্লুটিনোজেন কি কি? অ্যাগ্লুটিনোজেন হচ্ছে এ আর বি, এই 2 প্রকার অ্যাগ্লুটিনোজেন। আর অ্যাগ্লুটিনিন কি? আলফা আর বিটা। দেখো, কঠিন লাগার কোনো ব্যাপার নয়, ভালো করে শুনে নাও। অ্যাগ্লুটিনোজেন যেটাকে আমরা বলতে পারি অ্যান্টিজেন। অ্যান্টিজেন কাকে বলে? যা রোগ সৃষ্টি করে। আর অ্যাগ্লুটিনিন বলতে কি? যেটা লিখে নাও, এখানে লিখে নাও যে অ্যাগ্লুটিনোজেন বলতে অ্যান্টিজেন টাইপের, যা রোগ সৃষ্টি করে। আর অ্যাগ্লুটিনিন মানে অ্যান্টিবডি, যা কি করে? যা রোগের প্রতিরোধ করে। তাহলে দুটো বিপরীত পদার্থের উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে কি করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ কি না? 4টি ভাগে কি কি? 4টি ভাগে কি কি? 1 2 3 4 করে লেখো। 1 2 3 4। ওকে, ফার্স্ট কি? এ বি, এ বি আর ও, এই 4টে ভাগে ভাগ করা হয়েছে। এই 4টে ভাগের মধ্যে দেখা যাচ্ছে এর মধ্যে, ভালো করে শুনবে, এর মধ্যে, আচ্ছা এখানে একটা লিখে নাও, একটা ছক লিখে নাও, অ্যাগ্লুটিনোজেন, আর এদিকে লেখো অ্যাগ্লুটিনিন। অ্যাগ্লুটিনিন। তাহলে এর মধ্যে যে এ ব্লাড গ্রুপ নিয়ে আমরা চর্চা করি, এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যাগ্লুটিনোজেন এ বর্তমান। ওকে, বি ব্লাড গ্রুপের মধ্যে অ্যাগ্লুটিনোজেন বি বর্তমান। এবির মধ্যে এও বর্তমান, বিও বর্তমান। ওকে, কিন্তু ও এর মধ্যে কোনো রূপ অ্যাগ্লুটিনোজেন নেই। ওকে, মনে থাকবে এইগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে নাও যে স্যার কী কী ব্যাপার, কী কী অসুবিধা থাকলে। ভালো করে শোনো, এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যাগ্লুটিনোজেন এ বর্তমান, বি এর মধ্যে বি বর্তমান, এ বির মধ্যে এও বর্তমান, বিও বর্তমান। আর ও এর মধ্যে কোনো প্রকার অ্যাগ্লুটিনোজেন এও নেই, বিও নেই। এবার চলেছো অ্যাগ্লুটিনিন। এর মধ্যে বর্তমান বিটা, বি এর মধ্যে বর্তমান আলফা। ওকে, এ বির মধ্যে আবার কোনো অ্যাগ্লুটিনিন নেই, কিন্তু ও এর মধ্যে আলফাও বর্তমান, বিটাও বর্তমান। বলো, বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? তাহলে একটা জিনিস ভালো করে দেখো, এ আর বিটা কি? অ্যাগ্লুটিনোজেন মানে অ্যান্টিজেন, যা শরীরের ক্ষতি করে। অ্যাগ্লুটিনিন মানে কি? অ্যান্টিবডি, যা শরীরের অ্যান্টিজেনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভালো করে শোনো, এই এবির লোকেদের ক্ষেত্রে এও বর্তমান, বিও বর্তমান, অর্থাৎ দুটো ক্ষতিকারক উপাদানই বর্তমান বা অ্যান্টিজেন বর্তমান। তাই এরা কি করে? তাই এরা কারুর দেহ থেকে রক্ত, মানে কারুর দেহ থেকে নয়, কাউকে রক্ত দিতে পারে না। এই কারণে একে কি বলা হয়? সার্বজনীন গ্রহীতা, কিন্তু সে সবার থেকে রক্ত নিতে পারে, তাই একে কি বলা হয়? সার্বজনীন গ্রহীতা। এদিকে যারা ও ব্লাড গ্রুপের লোকজন, তারা কি করে? তাদের শরীরে কোনো অ্যাগ্লুটিনোজেন বা যেগুলো ক্ষতি করে সেটা নেই, বরং অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন হিসাবে আলফা ও বিটা দুটোই বর্তমান। তাই এই ও গ্রুপের লোকেরা সমস্ত গ্রুপের লোককে কি করে? রক্ত দিতে পারে। তাই একে কি বলা হয়? সার্বজনীন দাতা। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। কেন সার্বজনীন দাতা বলছি, কেন সার্বজনীন গ্রহীতা বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বলো, বোঝা গেল কি না? এস অর নো? বোঝা যাচ্ছে না? যায়নি? হ্যাঁ স্যার। প্রত্যেক ক্লিয়ার? তাহলে দেখো, ভালো করে শুনে নাও, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে মনে রাখো, অ্যাগ্লুটিনোজেন বলতে অ্যান্টিজেন, অ্যাগ্লুটিনিন বলতে অ্যান্টিবডি। কোনো অসুবিধা থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। এস অর নো? এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে ছোটো ছোটো পয়েন্ট হিসাবে। যখন কোশ্চেন করব তখন বুঝতে পারবে যে কীরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। হয়েছে, হয় না হয়নি? কোনো অসুবিধা নেই? চলো নেক্সট, প্রত্যেকে হেডিং করবে, খুব গুরুত্বপূর্ণ, RH। নেক্সট নোট ডাউন করবে। বলো বলো বলো। অ্যাগ্লুটিনিনের ওটা এটা বেটা কি বললেন? ওটা বুঝলাম। কোনটা কোনটা কি বললাম? এই সাইডেরটা। অ্যাগ্লুটিনিন বলতে অ্যান্টিবডি, যা অ্যান্টিজেনের বিপরীতে কাজ করে। ওকে, অ্যাগ্লু, তাহলে
মানে আমি ওইভাবে মুখস্থ করেছি এটা এ তো ওটা বি, তো ওটা আপনি অন্য টাইপের বললে না, বুঝবো। এটা বি বলতে কোনো ব্যাপার না, ভালো করে শোনো। যখন যখন এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যাগ্লুটিন হিসাবে এ বর্তমান, অ্যাগ্লুটিন হিসাবে বিটা বর্তমান, এর তো কোনো বি হুম, হয় না, দ্যাট ইজ বিটা নট বি। এটা হচ্ছে বিটা, আচ্ছা, আর এটা কি আলফা। ওকে, আলফা। অ্যাগ্লুটিনিন কখনো এ বি হয় না, অ্যাগ্লুটিন আলফা হয়, বিটা হয়। যখন এ তখন বিটা, যখন বি তখন আলফা। ওকে, এ বির ক্ষেত্রে কোনোটাই নেই, আবার ও এর ক্ষেত্রে দুটোই বর্তমান। ওকে, আচ্ছা বুঝলাম। হুম। বোঝা গেছে? চলো নেক্সট হেডিং করো আর এইচ ফ্যাক্টর। হয়ে এসছে, আর দুটো পয়েন্ট করলে আজকে ক্লাস শেষ। নোট ডাউন করো আর এইচ ফ্যাক্টর। আর এইচ ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই আর এইচ ফ্যাক্টর কি, ভালো করে শোনো। এই যে আমরা একটা জিনিস বারবার শুনে থাকি যে এ কার ব্লাড গ্রুপ কি, এ বি, এরকম কিন্তু আমরা বলি না। আমরা কি বলি, এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এরকম বলি। এটা কেন বলি, ভালো করে শুনে রাখো। 1940 সালে, পরবর্তী ক্ষেত্রে যখন এবিও পদ্ধতি আবিষ্কার হয়ে গেছে, 1940 সালে ভারতীয় এক প্রকার বানর, যেন আমরা জানি যে বানর স্তন্যপ্রায়ী, স্তন্যপায়ী, এমনকি মানে মনুষ্য যে শ্রেণী, সেই শ্রেণীভুক্ত। এই রেসাস নামক এক প্রকার বিশেষ বানরের দেহে, রেসাস নামক বিশেষ ভারতীয় বানর, লিখে রাখো, রেসাস নামক বিশেষ ভারতীয় বানর, ভারতীয় বানর, এদের শরীরে এক প্রকার বিশেষ অ্যাগ্লুটিনোজেনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। কি, অ্যাগ্লুটিনোজেন। এবার আমাকে বলো, অ্যাগ্লুটিনোজেন কোথায় বর্তমান হয়, আরবিসিতে, হ্যাঁ কি না? এক্ষেত্রেও আরবিসিতে বর্তমান অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, যা মানুষের শরীরেও কিন্তু বর্তমান, হ্যাঁ কি না? এই মানুষের শরীরেও বর্তমান। এই উপস্থিতির উপর ভিত্তি করে এই রক্তকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটাকে বলা হয়েছে আর এইচ ধনাত্মক, ধনাত্মক যেটাকে আমরা প্লাস বলি, আর 2 নম্বর কি, আর এইচ ঋণাত্মক, যাকে আমরা কি বলি, যাকে আমরা নেগেটিভ বলি, হ্যাঁ কি না? অর্থাৎ যাদের দেহে এই অ্যাগ্লুটিনোজেন বর্তমান তারা পজিটিভ, যাদের উপস্থিত নেই তারা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ কি না? তাহলে ভালো করে শুনে রাখো, কারুর ব্লাড গ্রুপ এ অথচ এই অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন আছে, তাহলে কি হবে, এ বি পজিটিভ। কারোর ব্লাড গ্রুপ বি কিন্তু এই অ্যাগ্লুটিনোজেন তাদের শরীরে নেই, তাহলে কি হবে, এ বি নেগেটিভ। এর ওপর ভিত্তি করে আমাদের যে আগে পড়লাম 4 প্রকার ব্লাড গ্রুপ, তাকে আরও দুটো ভাগে ভাগ করা হয়, আরও দ্বিগুণ ভাগে ভাগ করা হয়। কি কি? মানে তাহলে টোটাল ক ভাগ হয়ে যায়, টোটাল হয়ে যায় 8 ভাগ। এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অনুযায়ী তোমাদের একটা ছক লিখে নাও, যে ছকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো যে রক্তের সম্পূর্ণ শ্রেণীবিভাগ, একটা হেডিং করো, রক্তের সম্পূর্ণ সম্পূর্ণ শ্রেণীবিভাগ। এই ছকটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো কীভাবে পয়েন্ট করবে, আগে ভালো করে শুনে নাও। রক্তের সম্পূর্ণ শ্রেণীবিভাগ, এখানে কিন্তু খুব ইনফরমেশন দেওয়া থাকবে। হচ্ছে, দেখো ফার্স্ট ফার্স্ট এখানে লেখো যে স্যার টাইপ। কিছু শোনা যাচ্ছে না। বাকিরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছিল, একটু আস্তে শোনা যাচ্ছিল, এখন ঠিক কোনো মতো কারণে শোনা যাচ্ছে। নেটওয়ার্কে একটু সমস্যা করছে, একটু ওয়াইফাই একটু সমস্যা হচ্ছে কোনো কারণে। ঠিক আছে, একটু দেখে নাও, নাহলে রেকর্ডিং দেখে নিও। ফার্স্ট নোট ডাউন করবে 1 নম্বর টাইপস, এদিকে হেডিং করো টাইপস। তারপরে হেডিং নোট ডাউন করবে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। ওকে, হেডিং করবে ডিস্ট্রিবিউশন। নেক্সট হেডিং করবে যে রেশিও, রেশিও। তারপরে হেডিং করবে খুব গুরুত্বপূর্ণ, যে কাকে কাকে দিতে পারে, যে রিসিভ ব্লাড, রিসিভ ব্লাড, রিসিভ। আর এদিকে নোট ডাউন করবে গিভ, ওই কাকে দান করতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে নোট ডাউন করো, ইম্পর্টেন্ট। ফার্স্ট আমরা স্টার্ট করব ও পজিটিভ থেকে। ও পজিটিভ, ও পজিটিভ দেখা যায় যে 1% ইন 3, মানে 3 জনের মধ্যে একজনের দেহে ও পজিটিভ বর্তমান। রেশিও কতটা, রেশিও নোট ডাউন করবে 38.4%, অর্থাৎ পৃথিবীর 38.4% মানুষের দেহে
ও পজিটিভ লক্ষ্য করা যায়। ওকে, ও পজিটিভ কাকে কাকে রক্ত দিতে কাকে কাকে রক্ত কার কাছ থেকে রক্ত নিতে পারবে বলতে পারবে? কাকে কাকে নিতে পারবে? নিতে পারবে ও পজিটিভের কাছ থেকে, ও নেগেটিভের কাছ থেকে। এবার কাকে দিতে পারবে? দিতে পারবে ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ। হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এই রেশিওটা একটু ভালো করে নোট ডাউন করে নাও। এরপরে চলে এসো ও নেগেটিভ। ও নেগেটিভ কতজনের মধ্যে লক্ষ্য করা যায়? ও নেগেটিভ লিখে নাও 1%, 1% ইন 15 জনের মধ্যে একজন। ওকে, এর পার্সেন্ট কত? 7.7%, 7.7%। ওকে, এ কার কাছ থেকে রিসিভ করতে পারে? এ একমাত্র ও নেগেটিভের থেকে রিসিভ করতে পারে। ওকে, অসুবিধা নেই। এই ও নেগেটিভ কাকে দিতে পারে? লিখে নাও এনি টাইপ, যে চাইবে তাকে দিতে পারে। বুঝতে পারলে? ও নেগেটিভ এমন একটা, মানে বলতে পারি যে সম্পূর্ণভাবে সার্বজনীন দাতা, যে চাইবে যে ব্লাড গ্রুপই হোক ও নেগেটিভের থেকে রক্ত সে নিতে পারে। হ্যাঁ কি না? একটু ভালো করে পড়ে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করবে এ বি পজিটিভ, এ পজিটিভ। এ পজিটিভ কত এ পজিটিভ কত? লিখে নাও 1% ইন 3 জনের মধ্যে একজনের এ পজিটিভ লক্ষ্য করা যায়। ওকে, কত পার্সেন্ট? নোট ডাউন করো 32.3%। এবার এই এ পজিটিভ কাকে কাকে রক্ত কার কাছ থেকে রক্ত দিতে পারে? লিখে নাও ও পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ। ওকে, কাকে কাকে দিতে পারে? দিতে পারে এ পজিটিভকে দিতে পারে, আর এ বি পজিটিভকে দিতে পারে। হচ্ছে, আমি কিন্তু এমসিকিউতে কোশ্চেন করবো এরকম টাইপের, ভালো করে দেখে নিই, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হচ্ছে নেক্সট এ নেগেটিভ। এ নেগেটিভ কত? এ নেগেটিভ লিখে রাখো 1% ইন 16, 1% ইন 16। 16 জনে একজনের দেহে এ নেগেটিভ লক্ষ্য করা যায়। হ্যাঁ কি না? পার্সেন্টেজ কত? 6.5%। এ নেগেটিভ কাকে 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 রক্ত করতে পারে, কার কাছ থেকে নিতে পারে? লিখে নাও ও নেগেটিভের থেকে, এ নেগেটিভের থেকে। হ্যাঁ কি না? কাকে কাকে রক্ত দিতে পারে? দিতে পারে এ পজিটিভ, এ নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। ওকে, খুব কেয়ারফুলি ভালো করে লিখে নাও, পড়ে রেখো, দেখবে একটু ভুলছো না। হচ্ছে, চলো নেক্সট বি পজিটিভ। বি পজিটিভের পার্সেন্ট কীরকম? আচ্ছা, বি পজিটিভের কীরকম? বি পজিটিভ লিখে রাখো 1%, 1% ইন 12 জনে একজন। কত পার্সেন্ট লক্ষ্য করা যায়? লক্ষ্য করা যায় 9.4% ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে। ওকে, কাকে কাকে রক্ত দিতে পারে? কার কাছে নিতে পারে? ও নেগেটিভ, ও পজিটিভ, তারপরে বি পজিটিভ, বি নেগেটিভ। কাকে রক্ত দিতে পারে? দিতে পারে বি পজিটিভকে দেবে, এ বি পজিটিভকে দেবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভালো করে নোট ডাউন করো। নেক্সট বি নেগেটিভ। বি নেগেটিভ কতজন? লিখে রাখো 1% ইন 67, 67 জনের মধ্যে একজন। 67 জনের মধ্যে কিন্তু একজন বি নেগেটিভ লক্ষ্য করা যায়। ওকে, বি নেগেটিভের পার্সেন্ট কত? 1.7%। তোমরা ক্লাস শেষ হয়ে গেলে একটু স্কেল টেল দিয়ে দাগ টাক টেনে নিও, তাহলে আর একটু ঠিকঠাকভাবে হয়ে যাবে। ওকে, চলো বি নেগেটিভ কাকে দিতে পারে? নোট ডাউন করো, রিসিভ করতে পারে কাছ থেকে? ও নেগেটিভের থেকে, বি নেগেটিভের থেকে। ওকে, কাকে কাকে দিতে পারে? বি পজিটিভকে, বি নেগেটিভকে, এ বি পজিটিভকে, এ বি নেগেটিভকে। হ্যাঁ কি না? হয়েছে, চলো নেক্সট নোট ডাউন করবে এ বি পজিটিভ। এ বি পজিটিভ কত? এ বি পজিটিভ লক্ষ্য করা যায় 1% ইন 29, 1% ইন 29, 29 জনের মধ্যে একজন এ বি পজিটিভ লক্ষ্য করা যায় সারা বিশ্বে। কত পার্সেন্ট? নোট ডাউন করো 3.2%। তবে হ্যাঁ, প্রত্যেক বছরের সমীক্ষা অনুযায়ী এই পার্সেন্টগুলো কিছুটা পরিবর্তন হয় অবশ্যই। ওকে, এবার এই এ বি পজিটিভ কার কাছ থেকে নিতে পারে? এ বি পজিটিভ সবার কাছ থেকে নিতে পারে, এনি টাইপ। ওকে,
যে কোনো ব্লাড গ্রুপ তুমি এনে দাও, এবি পজিটিভ হওয়া মানে রক্ত নিয়ে নিতে পারবে। কাকে দিতে পারবে? অনলি এবি পজিটিভকে। হচ্ছে, চলো নেক্সট, এবি নেগেটিভ। এবি নেগেটিভ কত? লিখে নাও 1%, 1% ইন 167, 167 জনের মধ্যে একজন। অসুবিধা নেই, 167 জনের মধ্যে একজন মানে বলা হয় এটা হচ্ছে রেয়ারেস্ট ব্লাড গ্রুপ। ঠিক আছে, চলো এরপরে এর কি কত পার্সেন্ট নোট ডাউন করো, 0.7%। কার কাছ থেকে নিতে পারে? নিতে পারে ও নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ। কাকে দিতে পারে? দিতে পারে এ পজিটিভকে, এই এবি পজিটিভকে, এগে নেগেটিভকে। হচ্ছে, হ্যাঁ কি না বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে, কোনো সমস্যা হলে জানাও আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো বলো, কোনো সমস্যা হলে বলো। এরপর তাহলে এখান থেকে কোশ্চেন কি আসে? এখান থেকে কোশ্চেন কি লিখে নাও, সব থেকে বেশি কোন ব্লাড গ্রুপ পাওয়া যায়, কয়েকটা পয়েন্ট লিখে নাও। সবচেয়ে বেশি তাহলে কোন ব্লাড গ্রুপ পাওয়া যায়? তোমরা দেখেই বলো, ডেটা দেখে বলো, ডেটা দেখেই বলো সব থেকে বেশি কোন ব্লাড গ্রুপ পাওয়া যাচ্ছে, সব থেকে পার্সেন্ট কার বেশি? কোনটা? এ কি কথা, আমি কি এতক্ষণ তাহলে কি বললাম? সব থেকে বেশি কোন ব্লাড গ্রুপে রক্ত পাওয়া যায়? আরে ও পজিটিভ তো। এ কি কথা, ও পজিটিভের পার্সেন্ট দেখো, তাহলে ও পজিটিভের পার্সেন্ট কত? 34%, সবচেয়ে বেশি ওটাই। হ্যাঁ কি না? এটা তো 67 জনের মধ্যে একজন, তো রেয়ারেস্ট। নোট ডাউন করো, সব থেকে কম, সবচেয়ে কম কার? সবচেয়ে কম হচ্ছে এবি নেগেটিভ। ওকে, এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেখি কে অ্যান্সার দিতে পারে। বিপদ সংকুল ব্লাড গ্রুপ, দেখি কে বলতে পারে। আমি ডেটা তোমাদেরকে দেওয়া আছে, কি মনে হয়? বিপদ সংকুল বলতে যেটা ডেঞ্জার। এবি পজিটিভ কেন? বিপদ কেন? না না, বিপদ সংকুল, তুমি কোন অ্যান্সারটা বললে বুঝতে পারলাম না, বলো আরেকবার। ও নেগেটিভ হবে স্যার, ও নেগেটিভ কেন না অন্য ও নেগেটিভ অন্য কারো তো রক্ত হ্যাঁ একদমই তাই, ভেরি গুড, নোট ডাউন করো, ও নেগেটিভ হচ্ছে সব থেকে বিপদ সংকুল। কারণ তুমি দেখে নাও, ও নেগেটিভ হচ্ছে এমন একটা যে শুধুমাত্র ও নেগেটিভের থেকে নিতে পারবে, বাকিগুলোর দেখো অন্যান্য অপশান আছে। যদিও এটা 15 জনে একজনে লক্ষ্য করা যায়, তবে যেহেতু ও নেগেটিভ থেকেই রক্ত সে নিতে পারে, তাই এটাকে বিপদ সংকুল বলা হয়। তাই কোনো কারণে কারোর ফ্যামিলি যদি ও নেগেটিভ ব্লাড গ্রুপের কেউ থাকে, তাদের কিন্তু একটা ডোনার হিসাবে ব্লাড ব্যাঙ্কে রেডি করে রাখে, এটা কিন্তু নিয়ম। হ্যাঁ কি না? মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, প্রেগনেন্সির টাইমে বা ডেলিভারির টাইমে এই ব্যাপারগুলো বেশি লক্ষ্য করা যায়, বা বেশি কষান নেওয়া উচিত, বা ডক্টররা আগে থেকেই বলে দেয় ব্লাড গ্রুপের সময়। এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখো। তাহলে সব থেকে বেশি পাওয়া যায় ও পজিটিভ, সব থেকে কম পাওয়া যায় এবি নেগেটিভ। তাহলে তোমার মনে হতেই পারে যে সব থেকে কম মানে এটা বিপদ সংকুল, কিন্তু দেখো এবি নেগেটিভকে দেওয়ার জন্য এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের দিতে পারছে। হ্যাঁ কি না? তাই এর বিপদটা কম পাওয়া গেলেও এর বিপদ কম। কিন্তু ও নেগেটিভের কি হচ্ছে, ও নেগেটিভের 7% থাকলেও ও নেগেটিভ একমাত্র ও নেগেটিভের থেকেই নিতে পারে, তাই এটার বিপদ বেশি। এই কারণে এটাকে বিপদ সংকুল ব্লাড গ্রুপ বলা হয়। বলো হয়েছে হ্যাঁ কি না? নোট ডাউন করেছো প্রত্যেকে? হ্যাঁ কি না? হয়েছে তো? চলো লাস্টে একটা লাইন লিখে নাও, একটা ছোট্ট পয়েন্ট, দ্যাট ইজ এম অ্যান্ড এন ফ্যাক্টর। শুধু লিখে নাও, এর তেমন কোনো গুরুত্ব নেই, শুধু পিতৃত্ব নির্ণয়ে সাহায্য করে। ওকে, পিতৃত্ব নির্ণয়। অ্যাকচুয়ালি কোনো মানে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার বাবা কে, এটা নির্ণয় করার জন্য আমাদের প্রশ্ন করলে কি বলবে? যে ডিএনএ। হ্যাঁ কি না? ডিএনএ টেস্ট ছাড়াও রক্তের এই এম ও এন ফ্যাক্টর ভিত্তি করে কোনো বেবির পিতৃত্ব নির্ণয় কিন্তু পসিবল। ওকে, তাহলে এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখো যে এম অ্যান্ড এন ফ্যাক্টর শুধুমাত্র পিতৃত্ব নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়েছে? তাহলে দেখো, এই আমার টোটাল ব্লাড আমি শেষ করলাম। নেক্সট ক্লাস আমি মোস্ট প্রবলি ফ্রাইডে নেব। আমি এই জানুয়ারি মাসটা তোমাদেরকে ডেট দিয়ে
ক্লাস করেই যাচ্ছি। সরস্বতী পুজোর পর থেকে আমি রুটিন বানিয়ে দেবো, তখন আমাকে আর বলতে হবে না, সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে। ওকে, আমি এই মাসটা একটু এরকম ডেট দিয়ে ক্লাস এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে তোমরাও আমাকে জানাবে কোন টাইমটা হলে তোমাদের সুবিধা হয় বা কী ব্যাপার। আমি সেই অনুযায়ী আমার যদি টাইম সেই সময় ফাঁকা থাকে আমি তোমার রুটিন বানিয়ে দেবো। রুটিন বানিয়ে সরস্বতী পুজোর পর থেকে ঠিকভাবে ক্লাস হবে। ওকে, পরের দিন তাহলে আমি স্টার্ট করব হৃৎপিণ্ড দিয়ে। ঠিক আছে, আশা করবো পরের দিন ক্লাস হলে হৃদরক্ত সংবন্ধন শেষ হয়ে যাবে, তারপরে ক্লাসে আমি ফিজিক্যাল সায়েন্সের কোনো চ্যাপ্টার শুরু করতে পারবো। ওকে, চলো তাহলে আজকে এতটাই। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পরবর্তী ক্ষেত্রেগুলো জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, চলো।